আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি মাইল ফলক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী, সাংবাদিক সহ 20 সদস্যের একটি প্রতিনিধি দল শুভেচ্ছা সফরে চীনে গিয়েছেন। এটা চীনের আমন্ত্রণেই কিন্তু বাংলাদেশ থেকে তারা গিয়েছেন। এই সফরটি দেখে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের উপর আরও বেশি চটে গিয়েছেন এবং বাংলাদেশকে নিয়ে তারা অনেক নেতিবাচক সংবাদ প্রচার করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। বাংলাদেশ এবং চীনের সাথে প্রায় $25 বিলিয়ন অর্থনৈতিক লেনদেন হয় প্রতি বছর। এরকম একটি বড় রাষ্ট্র যেটা ভারতের চাইতে অনেক বেশি তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য। তো সেই জায়গায় আমরা চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করব না তো ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করব, সেটা আপনাদের বিবেচনার বিষয়। বাংলাদেশের মানুষ অবশ্যই চাইবে চীনের সাথে আমাদের যে সম্পর্ক সেটা উন্নয়ন করতে। এর সাথে সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি প্রকল্পের মধ্য দিয়ে চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশে যে একটি রাস্তা এবং ভারতের সাথে এই যদি রাস্তাটা হয়, এই যে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভের যে রাস্তাটা বা যে সম্পর্ক, এটা হলে বাংলাদেশ অনেক বেশি আকারে উপকৃত হবে। কিন্তু ভারত এই জায়গায় অনেক ভয় পাচ্ছেন। ভারত মনে করছেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে ভারতের চারদিক থেকে চীন ঘিরে ফেলবে এবং 7 সিস্টার যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো ভারতের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের যে ন্যায্য হিস্সা আন্তর্জাতিক নদী তিস্তা, সেই হিস্সাটা কিন্তু আমরা পাচ্ছি না। ভারত প্রতিনিয়ত চায় বাংলাদেশের মধ্য দিয়ে রাস্তা ব্যবহার করে ভারত তার যে 7 সিস্টার অঙ্গরাজ্যগুলো আছে সেই জায়গায় তার পণ্য সরবরাহ করবে, অস্ত্র সরবরাহ করবে, সেনাবাহিনী সরবরাহ করবে। কিন্তু আমরা তার মাধ্যমে পাবো কি? জিরো, একটা গোল আন্ডা পাবো। তো সেই জায়গা থেকে এখন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যেমন টানাপোড়েন চলছে, অন্যদিকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের যে উন্নয়ন সেটা ভারত স্বাভাবিকভাবে কোনো ক্রমেই নিতে পারছে না। দেখুন, তিস্তা নদীর যেই ন্যায্য পানির হিস্সা সেটা আমরা পাচ্ছি না। এই না পাওয়ার কারণে বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। এই যে দেখুন, প্রতি শুষ্ক মৌসুমে ভারত যে তিস্তার পানি না দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় 2 কোটিরও অধিক মানুষের বাণিজ্যিক সমস্যায় পড়েন। তাদের যে ব্যবসা বাণিজ্য সেটাতে তারা লস হয়। এই তিস্তার পানি না পাওয়ার কারণে শুষ্ক মৌসুমে আমাদের যেই অববাহিকার যে অঞ্চলগুলো আছে সেই জায়গায় আমরা যে ধান সেটা আমরা উৎপাদন করতে পারি না। প্রায় 9% আমাদের কম হয়। তার মধ্য দিয়ে প্রায় আমরা 6,000 কোটি টাকা আমাদের লোকসান হয়। অন্যদিকে আমরা দেখি যে গজলডাঙ্গা যে বাঁধ আছে সেই বাঁধের পানি বর্ষা মৌসুমে আমাদের বাংলাদেশে তারা ছেড়ে দেয়। গত বছর আমরা দেখেছি আমাদের যে বন্যাটা হলো সেটা কিন্তু এই গজলডাঙ্গার যে বাঁধ আছে সেই বাঁধটি ছেড়ে দেওয়ার কারণেই বাংলাদেশে বন্যা হয়েছে। এই বন্যার কারণে আমাদের অনেক ফসলি জমি ডুবে গিয়েছে, আমাদের অনেক গবাদি পশু নষ্ট হয়েছে। তার একটি হিসাব আন্তর্জাতিক সংস্থা দিয়েছে প্রায় 30,000 কোটি টাকা। এই অল্প কয়দিনের মধ্যে আমরা এই বিশাল আকারের একটি লস হয় শুধুমাত্র ভারতের চাটুকারিতার কারণে। দেখুন, বাংলাদেশের চারিদিকে ভারত প্রায় 30টিরও অধিক বাঁধ দিয়ে তারা আমাদের যে পানির ন্যায্য হিসাব সেটা আটকিয়ে দিয়ে তারা তাদের দেশে জলবিদ্যুৎ উৎপাদন করেন, তাদের কৃষিকাজে তারা সেই পানিগুলো ব্যবহার করেন, অথচ আমরা পাই না। বিভিন্ন সময় বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্য দিয়ে আমরা 36% এই তিস্তার পানি পাওয়ার কথা আর ভারত পাওয়ার কথা 39%, অথচ আমরা পাচ্ছি এখন জিরো। আমাদের যখন পানির প্রয়োজন নেই তখন ভারত আমাদের পানি দেয়, আর আমাদের যখন পানির প্রয়োজন তখন তারা দেয় না। দেখুন, ভারত এখন এই যে বাংলাদেশ চীনের সম্পর্কটা সহ্য করতে পারছে না। কি কারণে? সেটার অন্যতম একটি কারণ হচ্ছে 133 কিলোমিটার এই যে বাঁধটা বাংলাদেশে তিস্তা বাঁধ যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্য দিয়ে চায়না আমাদের দেশে এটা করবেন। এখানে একটা স্যাটেলাইট শহর করবেন, তারপরে 150 মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র করবেন। এই 3টা প্রকল্প বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এগিয়ে নিয়ে যাওয়ার কারণটা কি জানেন? এই প্রকল্পটি হবে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু ভারতের প্রায় 100 কিলোমিটারের ভিতরে। তো ভারত মনে করছেন চায়না যদি বাংলাদেশে এই প্রকল্পগুলো করে, বাংলাদেশের থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ভারতের যে 7 সিস্টার বা চিকেন নেক, এই জায়গাতে ভারত অনেক হুমকি মনে করছেন। চীন যদি এখানে
আসে তাহলে ভারতকে চীন চারদিক থেকে ঘিরে ফেলবে। এই কারণেই কিন্তু এখন এই প্রকল্পটুকু শেখ হাসিনার আমলও সহ্য করতে পারে নাই, এই আমলও সহ্য করতে পারছে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দৃঢ়চেতাভাবে বলেছেন যে 2025 সালের মধ্যে চীন এই যে প্রকল্পের বাজেট বা তারা এটা স্টাডি করে দেখবেন যে এখানে কি কি করতে হবে, কি কি না করতে হবে, প্রজেক্টের ব্যয় কত, সব কিছু করে এটা ফাইনাল করার পর 26 সালের মধ্যে এই তিস্তা যে প্রকল্প সেটার কাজ শুরু হতে পারে। এই জন্যই কিন্তু আপনারা দেখবেন যে এখন ভারত পাগল হয়ে গেছে, পাগলের মতো বিভিন্ন কথাবার্তা বলছে যে সম্পর্ক উন্নয়ন করতে হলে বাংলাদেশকে ডিসিশন নিতে হবে, বাংলাদেশ নাকি ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে নানাবিধ কর্মকাণ্ড তারা করছেন। এবং ওই যে ভারতের গোয়েন্দা সংস্থা এখন বাংলাদেশে এসে খুব একটা সুবিধা করতে পারছে না, এখন তারা উল্টা আবার প্রপাগান্ডা চালাচ্ছে যে চীনের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে, আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে এখন ভারত অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। অন্যথায় আমরা দেখছি যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যেই বিশাল আকারের একটি চাপ প্রয়োগ করেছে, সেই চাপের কারণে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে মুদ্রার ব্যবধান ছিল, এই ব্যবধানটি প্রায় 11 পয়সা বা 15 পয়সার মতো ইতিমধ্যেই কমে গেছে। আগে 1 টাকা 50 পয়সায় ভারতের $1 1 টাকা ছিল, এখন বাংলাদেশের 1 টাকা 35 পয়সা বা 40 পয়সায় ভারতের 1 টাকা। তো এই সমস্ত বিষয়গুলো তো আছেই। এখন ভারত বাংলাদেশকে যতই চাপে রাখুক না কেন বা যতই চাপ দেওয়ার চেষ্টা করুক না, বর্তমান সরকার এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা সবাই অত্যন্ত পক্ষে দৃঢ় এটা যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক উন্নয়ন করতে হবে, এবং পাকিস্তানের সাথেও যদি সম্পর্ক উন্নয়ন হয় সেটা আমাদের জন্য ভালো। এটা ভালো এই কারণে আমাদের যেই অর্থনৈতিক ব্যবস্থা এবং আমরা অনেক জিনিসে আমাদের পাকিস্তান থেকে আমরা অনেক কিছু আনতে পারি, চায়না থেকে অনেক কিছু আনতে পারি, সেই জায়গায় ভারতের উপর আমাদের যে নির্ভরশীলতা সেটা অনেকাংশেই কমে যাবে। সেটা ভারত এখন কোনো ক্রমে সহ্য করতে পারছে না। এই সমস্ত বিষয়গুলো দেখে এখন ভারত তাদের গায়ে আগুন জ্বলছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশ কেন অন্যদিকে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার বলছেন যে এই যে বাংলাদেশ থেকে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতের আতিথ্যতায় বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে হস্তক্ষেপ করে এটা বন্ধ করতে, ভারত কিন্তু সেটা করছে না। বরঞ্চ উল্টাটা ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং এর যিনি প্রধান, সেই শেখ হাসিনার সাথে বসে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে বাংলাদেশে কিভাবে অস্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি করা যায় সেটা কিন্তু করছেন। দেখেন না বাংলাদেশে বিভিন্ন ছাগলরা বলেন যে ঢাকা শহরে আমরা দিনের বেলা ঘুরে বেড়াতে পারি না, সেই ঢাকা শহরে আমরা রাতের বেলা মানুষকে ঘুমাতে দিব না। সেটার কিছু নিদর্শন বেশ কিছুদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে ছিনতাই, রাহাজারি, খুন, ধর্ষণ অনেক কিছু বেড়ে গিয়েছে। এটা বর্তমান সরকার বলছেন যে অনেকটা পরিকল্পিত। আমিও অনেকটা ধারণা করি যে এটা পরিকল্পিত এবং অনেকেই বিশ্বাস করেন। তারপরেও আমরা চাই যে বর্তমান সরকার তাদের যে প্রশাসনিক দক্ষতা দিয়ে এই সমস্ত উগ্র সন্ত্রাসী আওয়ামী ফেসিবাদ যে আকামগুলো করছেন বা অন্য যারা সুযোগ সন্ধানী তারা যে কাজগুলো করছেন সেগুলো শীঘ্রই বন্ধ হবে। এই বন্ধর মধ্য দিয়ে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে, এটা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বলুন, এটা জামাত ইসলাম বলুন, অন্য সকল দল বলুন, সেটা উন্নয়নের জন্য যেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেটা করবেন। তার সাথে সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে এটা হচ্ছে চোখে চোখ রেখে এবং স্বার্থ দুই দেশের স্বার্থ দেখেই সেই সম্পর্কটা থাকবে। সেটা আগের মতো শেখ হাসিনার যে জি হুজুর পাচাটা যে সম্পর্ক সেটা আর কখনো থাকবে না। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে আর বাংলাদেশে কখনো সেভাবে জায়গা দেওয়া যাবে না। তারা আসতে পারে বাংলাদেশে, তাদের যে রুটিন কাজ সেটা করবেন, সেটা একদম প্রকাশ্যই হতে হবে বা সরকার সেটা জেনে শুনে করবে। কিন্তু ওই যে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিতর তাদের এজেন্ট তৈরি করে সেরকম স্বার্থ হাসিল বাংলাদেশের জনগণ আর ভারতকে করতে দিবে বলে মনে হয় না। যাই হোক, ভারতের গায়ে যতই আগুন ধরুক না কেন, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ডে বাই ডে আরও উন্নত হবে এবং দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা আরও জোরদার হবে বলেই আমি বিশ্বাস করি। তার সাথে সাথে যে তিস্তা প্রকল্প সেটা 2026 সালে শুরু হওয়ার কথা, সেটাও ইনশাল্লাহ আমরা শুরু করব। সেটার মধ্য দিয়ে বাংলাদেশের যে 2 কোটি মানুষ তাদের যে অর্থনৈতিক শক্তি সেটা আরও বৃদ্ধি পাবে, যেটা ভারত হাতে ধরে বাংলাদেশের মানুষকে নিঃস্ব করার যে চেষ্টা সেটা কখনোই ভারত আর সফল হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।